নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ সাহিত্যে ব্যাকরণের আরেকটি বিশেষ অংশ নিয়ে আলোচনা করলাম, স্বরভক্তি বা বিপ্রকর্ষ। ভিডিওটা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই আমার সাবস্ক্রাইবার বা দর্শকদের উদ্দেশ্যে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে যারা আমার সঙ্গে রয়েছেন, আমার পাশে রয়েছেন, আমার ভিডিওকে পছন্দ করছেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। সকলকে অনেক ধন্যবাদ। স্বরভক্তি বা বিপ্রকর্ষ বাংলা ব্যাকরণের একটি বিশেষ অধ্যায়, স্বরভক্তি বা বিপ্রকর্ষ। বা আমরা যে ধ্বনি পড়ছিলাম সেই ধ্বনিরও একটি বিশেষ অংশ স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এখানে দেখো একটা লাইন লিখেছি আমি, মুকুতা ফলের লোভে ডুবে রে অতল জলে যতনে ধীবর, শত মুক্তাধিক আয়ু কাল সিন্ধু জলতলে ফেলিস পামর। শ্রী মধুসূদন। এটি শ্রী মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার একটি ছোট্ট অংশ। লাইনটা আমি লিখলাম এই কারণে, দুটো পার্থক্য বোঝানোর জন্য। এখানে খেয়াল করো, দুটো একই শব্দ রয়েছে। এক হচ্ছে মুকুতা আর দুই আছে মুক্তা। মুক্তা শব্দটি প্রথমে যদি আমরা ভাঙি, এই মুক্তা শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? মুক্তা শব্দটিকে ভাঙলে আমরা পাবো ম যোগ হর্ষ যোগ ক যোগ ত যোগ আ। তাই তো, মুক্তা শব্দটিকে ভাঙলে এই বর্ণ গুচ্ছই পাওয়া যায়, ম যোগ হর্ষ যোগ ক যোগ ত যোগ আ। এখানে ক কোনো স্বরবর্ণ পাইনি। মুক্তা কটা মুখ এরকম ভাবেই উচ্চারণ হচ্ছে, মুক্তা। কটা কিন্তু কোনো স্বরবর্ণ পাইনি। দেখো, ক এর পরে কিন্তু কোনো স্বরবর্ণ নেই, কর পর ত চলে এসছে। সেই জন্য এই দুটো একসাথে মিলে হয়ে গেছে এই কয়টায়। এইটা বুঝতে পারলাম। মুক্তা শব্দটাকে প্রথমে আমি বিশ্লেষণ করলাম, ম যোগ হর্ষ যোগ ক যোগ ত যোগ আ। তারপরে আমি কেন এটা বিশ্লেষণ করলাম সেটা বোঝানোর জন্যই বললাম যে ক এখানে কিন্তু কোনো স্বরবর্ণ পাইনি, মানে ক এর সাথে কোনো স্বরবর্ণ আলাদা করে যোগ হয়নি। ক এর পরেই সোজা ত এসেছে। তও একটা ব্যঞ্জন বর্ণ, কও একটা ব্যঞ্জন বর্ণ। এই দুটো একসাথে মিলে হয়েছে কয় তয়, দিয়ে এই বানানটা এসেছে মুক্তা। কিন্তু এই মুকুতা শব্দটাকে যদি আমরা ভাঙি, মুকুতা শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? ম যোগ হর্ষ যোগ ক যোগ হর্ষ যোগ ত যোগ আ। এখানে ক আর ত এর মাঝখানে কিন্তু এই হর্ষটা এসেছে। এই জন্য ক আর ত এখানে পৃথক। ক আর ত এখানে আলাদাভাবে হয়েছে, তার কারণ মাঝখানে হর্ষও এসেছে। হর্ষও একটি স্বরবর্ণ। তাহলে মুকুতাকে ভাঙলে আমরা কি পেলাম? ম যোগ হর্ষ যোগ ক যোগ হর্ষ যোগ ত যোগ আ। এখানে দেখো, যেমন ক এর পরে কোনো স্বরবর্ণ আসেনি, ক একটা ব্যঞ্জন বর্ণ, ত একটা ব্যঞ্জন বর্ণ, দুটো পাশাপাশি হয়ে যুক্ত হয়ে কয় তয় হয়েছে মুক্তা। এখানে কিন্তু ঠিক তার উল্টোটা।
কয়ের পরে কিন্তু হর্ষও এসেছে, অর্থাৎ স্বরবর্ণ, আর তয়ের পরে ওখানে আছে, কিন্তু পরেরটা আমাদের দরকার নেই, আমাদের দরকার এই মাঝখানেরটা। এই ক আর ত, এই দুটো বর্ণ, দুটো ব্যঞ্জন বর্ণের মাঝখানে কিন্তু একটা স্বরবর্ণ এসেছে, সেই জন্য এটার উচ্চারণ হয়েছে মুকুতা। এখানে কিন্তু কোনো যুক্ত বর্ণ আসেনি। এই যে ক আর ত, এই দুয়ের মাঝখানে হর্ষও এসেছে, এটাই হলো স্বরভক্তি। এই ক আর ত এর মাঝখানে যে হর্ষটা এসেছে, এটাই হলো স্বরভক্তি। এবারে আমরা স্বরভক্তির সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা দেখলে তাহলে আরো ডিটেলে বোঝা যাবে। দেখো সংজ্ঞাটা আমি লিখেছি এখানে। যুক্ত বর্ণের উচ্চারণ ক্লেশ লাঘব করার জন্য দুই ব্যঞ্জন বর্ণের মাঝে একটি স্বরবর্ণ এনে দুটিকে পৃথক করার রীতিকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। এখানে স্বরভক্তি যেটা, এই ভক্তি কথার মানে হচ্ছে পৃথক করা। এই ভক্তি মানে মানে ঠাকুরের প্রতি যে ভক্তি বা শ্রদ্ধা সেটা নয়, এই ভক্তি মানে হলো পৃথক করা। তাহলে দুটো যুক্ত বর্ণের উচ্চারণ ক্লেশ লাঘব করার জন্য বা দূর করার জন্য, যুক্ত বর্ণটা তো একটু মানে কঠিন শব্দ, তো সেটাকে লাঘব করার জন্য দুই ব্যঞ্জন বর্ণের মাঝে, এখানে দেখতেই পাচ্ছ দুটো ব্যঞ্জন বর্ণ ক ত, এর মাঝখানে হর্ষকে আনা হয়েছে, যার জন্য মুক্তা হয়ে গেছে মুকুতা। এই রীতিকেই বলে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। বিপ্রকর্ষের ফলে শব্দের উচ্চারণ যে শুধু সহজ হয় তা নয়, শব্দটি অনেকটা মানে কি বলবো, শুনতেও ভালো লাগে, অনেকটা শ্রুতি মধুর হয়। আর কবিতার ক্ষেত্রে তো বেশি প্রয়োজন হয় এই স্বরভক্তি, কারণ ছন্দের একটা ব্যাপার থাকে, সেই ছন্দ মেলানোর জন্য বিপ্রকর্ষটা খুবই ইম্পর্টেন্ট কবিতার জন্য। তো যাই হোক, এই শ্রুতি মধুর করার ক্ষেত্রে বিপ্রকর্ষ বা স্বরভক্তি যেটাই বলবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিছু অক্ষর দিয়ে আমি বলে দিই যে কোন কোন ক্ষেত্রে স্বরভক্তি হলে কিরকম তার প্রয়োগ হয় বা হয়। আমি একটু ওপর দিকটা মুছে দেব, দিয়ে আমি লিখে দিয়ে দেখিয়ে দিচ্ছি। অকারের আগম, এখানে বললাম না, কয়েকটা বর্ণ প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়। যেমন আমি এখানে হয়তো লিখলাম কর্ম থেকে হয়ে গেল করম, ধর্ম থেকে হয়ে গেল ধরম, হর্ষ থেকে হয়ে গেল হরস, রত্ন থেকে হয়ে গেল রতন। যেমন একটা বাংলা একটা বিখ্যাত প্রবাদ আছে, রতনে রতন চেনে। তো সেই রতনে রতন শব্দটা মানে বলতে গেলেই তখনই বুঝতে পারবেন রত্নটা রতন হয়েছে, এটা কিন্তু স্বরভক্তি থেকেই হয়েছে রতন কথাটা। চন্দ্র হয়ে গেছে চন্দ্র, ধৈর্য ধৈর্য হয়ে গেছে ধৈর্য। এরকম অনেকগুলোই রয়েছে, আমি যতটা পারলাম ততটা, যে কটা আমার মনে হলো এই মুহূর্তে মনে আসছে সেই কটাই আমি এখানে লিখে দিলাম। এরকম আরো রয়েছে, যেমন সত্তা, সত্তা হয়ে গেছে সত্যতা। আরো যেমন মূর্তি, মূর্তি
থেকে আমরা বলতে পারি মূরতি বা ভক্তি, সেটা হয়ে গেছে ভক্তি। এরকম এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, সবগুলো তো লেখা সম্ভব নয়, তাই যে কটা আমার এই মুহূর্তে মনে এলো সে কটাই আমি লিখে দিলাম। দেখো প্রত্যেকটাতেই কিন্তু অকারের আগমন হচ্ছে। কর্ম করম, ধর্ম ধরম, হর্ষ হরস, রত্ন রতন, সত্তা সততা, মূর্তি মূরতি, ভক্তি ভক্তি, সবগুলোই এটা অকারের আগমন হয়েছে। তারপরে আবার হয় হর্ষইকারের আগমন। হর্ষইকারের আগমন, হর্ষইকারের আগমনটা কিরকম হয়? একই রকমই, শুধু শব্দগুলো আলাদা হবে। যেমন স্নান থেকে হয়ে গেছে সিনান, হর্ষইকার এসছে এখানে। তারপরে হয়েছে মিত্র থেকে হয়েছে মুক্তি, যেগুলো হর্ষিকার যুক্ত শব্দ। এরকম আমরা মিত্তির কথাটা অনেক সময় মিত্র অনেকের টাইটেল হয়, আমরা অনেক সময় বলে থাকি যে মিত্তির বাড়ি বা মিত্তির বাড়ির লোক বা মিত্তির মশাই, এরকম অনেক সময় বলে থাকি। তো এই সেটাও কিন্তু এই স্বরভক্তি বা বিপ্রকর্ষের কারণে মিত্র থেকে মিত্তির কথাটা এসেছে। তারপরে আমরা বলতে পারি ফিল্ম, ফিল্ম থেকে এসেছে ফিলিং। ক্লিপ, ক্লিপ থেকে এসেছে কিলিপ। আমরা সচরাচর অনেক সময় কথা বলতে গিয়ে এরকম বলে ফেলি কিলিপ। এরকম এগুলো সবই হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষের। আমি উদাহরণ দেখালাম যে অকারের আগমন কি হলে কিরকম হয় শব্দগুলো, হর্ষইকারের আগমন হলে এরকম আরো রয়েছে। যেমন হর্ষ উকারের আগমন হয়, হর্ষ উকারের আগমন। আমি প্রত্যেকটা ভিডিওর মতন এবারেও বলছি, যাদের যাদের মনে হবে ভিডিও চলাকালীন তারা এ করে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি সেই জন্যই যেটুকু বোর্ডে লিখি সেটুকু কিন্তু চট করে মুছে দিই না, আমি একটু রেখে আর আমি একটু ধরে ধরেও করাই, যাতে বুঝতেও সুবিধা হয় আর স্ক্রিনশট কারো নেওয়ার ইচ্ছে থাকলে তারা যাতে একটু সময় পায় নেওয়ার জন্য। সেই জন্য আমি একটা ভিডিওর মধ্যে কিন্তু খেয়াল করে দেখবে প্রথম থেকে কখনোই একটা বিষয়ে আমি কমপ্লিট করতে পারিনি। আমার দুটো তিনটে হতে পারে, তিনটে চারটে ও কখনো হয়তো হয়ে যাবে একটা বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে, কারণ শর্টকাটে আলোচনা করাটা আমি নিজে খুব একটা পছন্দ করি না। আর আমি এরকম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেখানে ইনফরমেশনগুলো দিচ্ছি, আমি তো চেষ্টা করব অবশ্যই 100% সঠিক ইনফরমেশন দেওয়ার, যতটুকু দেওয়ার। যে জায়গাটা আমি না পারবো সেটা আমি অবশ্যই বলে দেবো যে না, এটা আমি পারবো না বলতে, কিন্তু যতটুকু আমি দেবো ইনফরমেশন আমি চেষ্টা করব 100% ঠিকঠাক দেওয়ার। তারপরেও যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি বারবার রিপোর্ট করি যে কার কোথায় কি অসুবিধা হচ্ছে, কে কোন জায়গাটায় বুঝতে পারছো না, বা কারো যদি কোথাও মনে হয়ে থাকে যে এই জায়গাটা আমি ভুল বলছি, এটা এরকম হলে ভালো হতো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি নিশ্চয়ই সেগুলো ফলো করার চেষ্টা করব বা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হর্ষ উকারের আগমনে আমরা দেখলাম অনেকগুলো উদাহরণ। ধ্যান থেকে এসেছে ধ্যান, ব্যাকুল থেকে বেয়াকুল, ধূম থেকে ভিরম, গ্রাম থেকে গেরাম। এগুলো আমাদের মানে রোজকার কথা বলার ক্ষেত্রেও অনেক সময় আমরা এগুলো করে থাকি, বলে থাকি। সেগুলো উদাহরণ সবগুলো তো মেলে না বা সবগুলো জানা
ও হয় না, কিছু কিছু যেমন জানা হয়, কিছু অজানাও হয়। তো আশা করব আমি সেগুলো তোমরা দেখে বুঝতে পারবে কোনটা কি হচ্ছে না হচ্ছে। ওকারের আগম, ওকারের আগম কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন শ্লোক থেকে হয়ে যায় শ্লোক, চক্র থেকে হয়ে যায় চক্কর, চন্দ্র থেকে চন্দর, স্লো থেকে ষোলো। আর কিছু কিছু ক্ষেত্রে রিকারের একটা আগম দেখা যায়, সেটা অল্প কয়েকটা ক্ষেত্রে, মানে রিকার তো মানে র ধ্বনি এরকম শোনায়, তো সেই জন্য কোনো কোনো ব্যঞ্জনে রিকার যুক্ত হলে তা মানে সেটা যুক্ত ব্যঞ্জনের মতো শোনায়। যেমন এই এরকম বলতে পারি আমরা যে তৃপ্ত, তৃপ্ত এটা এরকম শোনায় তিরিক্ত। আবার কৃপা, এটা হয়ে যায় কৃপা, কৃপা হয়ে যায় কৃপা।